রাজধানীর নিউ মার্কেট থেকে বিপুল পরিমাণ চাপাতি, সামুরাই ও ছুরি জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর সাথে জড়িত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এখনো যে অস্ত্রগুলো সাজানো হচ্ছে, এগুলো বস্তা ভর্তি, কার্টুন ভর্তি অস্ত্রের গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর যে মোহাম্মদপুর এলাকা যে তাণ্ডব চালায়, এরই কিন্তু এইসব অস্ত্রের মাধ্যমে কিন্তু রাজধানীতে বিভিন্ন তাণ্ডব চালিয়ে থাকে। ভয়াবহ, রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে, কেন এক বছরের হিসাব শুধু নয়, অন্তত বলা যায় যে গত 15-16 বছরেও এত বড় ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর এত বড় অভিযান আমরা দেখিনি। সেনাবাহিনী আজকে নিউ মার্কেটে অভিযান চালিয়ে যে বিপুল অস্ত্রের মজুদ, যে বিপুল অস্ত্রের গুদামের সন্ধান পেল, সেখান থেকেই একটা স্পষ্ট বার্তা আসে যে কি ভয়াবহভাবে আমাদের সমাজে সন্ত্রাসীরা রাজ করছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষে শক্তিশালী বয়ান নিয়ে মহাজনরা, জনগণ সাড়াও দিচ্ছেন। ইতিমধ্যে আলোচনার প্রাণ কেন্দ্রে চলে গেছে আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা, তাদের ভোট কাকে দেবেন বা তাদের প্রার্থী কে হবেন, অথবা তারা কত শতাংশ ভোট পাবে এবং তাদের অবস্থান কেমন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে মামলা দায়ের করতে চান আওয়ামী লীগ। প্রদর্শক, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এক বিশ্লেষক, আপনারা সামনে দেখতে পারবেন। এছাড়াও ঢাকা নিউ মার্কেট থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর অভিযানে। প্রদর্শক, এই বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। সামনে ভিডিওটি আছে। প্রদর্শক, এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো না টেনে দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বলে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। সেনাবাহিনীর অভিনব এক অভিযানের কথা। আজকে নিউ মার্কেটে অভিনব এক অভিযানের মাধ্যমে বিপুল অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে তারা। আমরা গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা দেখেছি দুদিন আগে, সেই ঘটনায় সন্ত্রাসীরা 7 জন সন্ত্রাসী এখন পর্যন্ত ধরা পড়েছে এবং সন্ত্রাসীরা পুলিশ, র্যাব হেফাজতে থাকাকালীন সাংবাদিককে হুমকি দিয়েছে যে জেল থেকে ফিরে তোদের মজা দেখাবো, তোদের সাংবাদিকতা ছুটিয়ে দেবো, এরকম ভয়াবহ মন্তব্য করেছে। তার মানে সন্ত্রাসীরা কতটা লাগামহীন অবস্থায় চলে গেছে সেটা কল্পনাও করা যায় না। এবং সেই সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজে যে সকল চাপাতি, রামদা আমরা দেখেছি, সেখান থেকে সিসিটিভি ফুটেজে তো অত স্পষ্ট দেখা যায় না, কিন্তু ওই আবছা ভিডিও ফুটেজেই বোঝা গেছে যে কতটা চকচকে তকতকে চাপাতিগুলো তারা ব্যবহার করেছে। এই চকচকে তকতকে চাপাতিগুলো কোত্থেকে আসছে, কে সরবরাহ করছে? এর আগে আমরা খবর পেয়েছিলাম যে রাজধানীর ছিনতাই চক্র যেটা আছে, সেই চক্রকে কেন্দ্র করে একটা নতুন ব্যবসা তৈরি হয়েছে। সেই ব্যবসা হচ্ছে ছিনতাই করতে যে সমস্ত অস্ত্র লাগে সেই অস্ত্র ভাড়া দেয়া হয়, ভাড়াই নেয় ছিনতাইকারীরা অস্ত্রগুলো, এবং ছিনতাইকৃত অর্থের একটা অংশ যার কাছ থেকে এই অস্ত্রগুলো ভাড়া নেয় তাকে দিতে হয় এবং তার কাছেই ছিনতাইয়ের মালামাল বিক্রি করতে হয়। সেরকম ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা রাজধানীতে যখন শুরু হয়েছে, এই খবরটা আমরা যখন শুনেছিলাম এবং সেটা নিয়ে আলোচনা করেছিলাম, তখন থেকেই শঙ্কা দানা বেঁধেছিল যে আরও কত ভয়াবহ ব্যবসায় না গজে উঠেছে বর্তমানে আমাদের সমাজে। গত এক বছর আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক প্রত্যাশার পারদ আমার মনে হয় যে একেবারে বিস্ফোরিত হয়ে গেছে। আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, আমরা প্রতি মুহূর্তেই প্রতিটা ক্ষেত্রে হোঁচট খেয়েছি। আজকে নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে বেরিয়ে আসলো অস্ত্রের একটা গুদাম। সেনাবাহিনী সেই অভিযান থেকে হাজার হাজার অস্ত্র উদ্ধার করেছে এবং সেই অস্ত্রগুলো প্রায় সবগুলোই হচ্ছে চাপাতি, রামদা, বিভিন্ন মডেলের চাইনিজ কুড়াল, চাকু, আরো অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো এই মুহূর্তে আসলে মনে আসছে না। সেনাবাহিনী নিউ মার্কেটে সেই গুদামের সন্ধান পেয়েছে এবং গুদামের সন্ধান পেয়ে সেই গুদামে অভিযান চালিয়ে এই হাজার হাজার চকচকে তকতকে অস্ত্রের সন্ধান পাওয়ার পরে সেগুলো উদ্ধার করেছে এবং সেইগুলো উদ্ধার করার পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তাদের যে সেনা ক্যাম্প রয়েছে, সেই সেনা ক্যাম্পে সেগুলো একটা বিশাল হল রুমে সাজানোর চেষ্টা করেছে, কিন্তু অনেক টেবিল এক জায়গায় করেও সেই অস্ত্রগুলো টেবিলে তারা মানে আটাতে পারেনি। টেবিলের ধারণ ক্ষমতার বাইরে ছিল সেই অস্ত্র। শত শত সাংবাদিক উপচে পড়া ভিড় করেছেন, তারা ছবি তুলতে ব্যস্ত। কেউ এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে পর্যন্ত এই ঘটনার লাইভ চলেছে এবং এই ভিডিওটা এতটা
দ্রুত আমরা করছি যে এখন পর্যন্ত সেনাবাহিনী এটা নিয়ে কোনো ব্রিফ করতে পারেনি, ব্রিফ করার সময়ও পায়নি। হয়তো সেনাবাহিনী থেকে রাতেই ব্রিফ করা হবে এবং ব্রিফ করে ডিটেলস জানানো হবে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে তথ্য, আপনারা যে অস্ত্রের চিত্রগুলো যদি দেখেন, আমরা ইউটিউবের বিভিন্ন ধারার কারণে ইউটিউব সংবেদনশীল ছবি দেখাতে নিরুৎসাহিত করে, সেই কারণেই আমরা সেই ফটো কিংবা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না, সঙ্গত কারণেই। কারণ আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র বিশ্লেষণের প্ল্যাটফর্ম। আমরা কোনোভাবেই চাই না যে সংবেদনশীল কোনো চিত্র দেখানোর মাধ্যমে কারো মানসিক ক্ষতি হোক, যেটা ইউটিউব মনে করে। আপনারা চাইলেই গণমাধ্যমে বিভিন্ন পত্রিকায় ছবি, বিভিন্ন টেলিভিশনের লাইভ টেলিকাস্ট আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তেই হয়তো সেগুলো যে কোনো জায়গায় পাবেন। কিন্তু এই বিপুল অস্ত্র, মানে যেগুলো থেকে আলো প্রতিফলিত হচ্ছিল চকচকে, সম্ভবত প্রায় সবগুলোই চীন থেকে আমদানিকৃত চায়না মালপত্র, এবং এক একটা ডিজাইন দেখলে যখন ক্লোজ ক্যামেরায় দেখা যাচ্ছে, তখন সেগুলো থেকে যে আলোকছটা বেরোচ্ছে, সেই আলোকছটায় একটা নতুন ভয়ের মাত্রা যোগ করে। এই অস্ত্রগুলো, এই যে ব্যবসা, অস্ত্রের ব্যবসা, তাহলে প্রশ্ন আসে, শুধুমাত্র নিউ মার্কেটেই কি একটা গুদাম আছে, নাকি এই গুদাম ঢাকা শহরে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই ব্যবসাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে? এটা আমার মনে হয় যে সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর বিশেষ অভিযান, বিশেষ নজরদারি প্রয়োজন। কারণ সারা দেশে যেভাবে ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন এটা বেড়ে গেছে এবং তারা যখন লাগামহীন আচরণ করছে, এবং গত 1 বছর ধরে বহু সমালোচনা, বহু কিছুর পরে আমরা এর কোনো সমাধান দেখিনি, এর বিরুদ্ধে কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি বলেই গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান যে আসামি কেটু মিজান, সেই কেটু মিজান তার ভয়াবহ চোখ, বিস্ফোরিত চোখ সাংবাদিকদের দিকে লক্ষ্য করে তারা হুমকি দিয়েছে, সে হুমকি দিয়েছে সাংবাদিককে যে জেল থেকে বেরিয়ে এসে সে দেখে নেবে সাংবাদিকদের। প্রশ্ন আসে, জেল থেকে সে কিভাবে বের হবে? সে তো হত্যা মামলার এবং একেবারে চাক্ষুষ হত্যা মামলার প্রধান আসামি। তাকে কি আদালত জামিন দিয়ে দেবেন? সে কি জেল থেকে বেরিয়ে এসে আবার সেই কাজে নিজেকে সামিল করবে? এবং যে মহিলাকে কেন্দ্র করে সেখানে ওই ঘটনাটা ঘটেছিল, সেই মহিলা হচ্ছে কেটু মিজানের স্ত্রী। অর্থাৎ স্বামী স্ত্রী যুক্তি করে এই কাজ করে। স্ত্রী বিভিন্ন পুরুষ খোঁজে, পুরুষকে লোভনীয় ইশারা দেয়, তারপরে সেই পুরুষ যখন ওখানে জুটে যায় তখন তাকে ফাঁদে ফেলে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজ করে এই বাহিনী। এই বাহিনী একটা প্রফেশনাল বাহিনী এবং এরকম বাহিনী সারা দেশে হাজার হাজার জন্মেছে। আমার মনে হয় যে সারা দেশে যারা এই মুহূর্তে রাজনীতি সংশ্লিষ্ট কিংবা রাজনীতি সংশ্লিষ্ট না, বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে, আমরা এর আগের সরকারের সময়ও দেখেছি, আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি, যারা ছাত্রলীগ করে কিংবা যুবলীগ করে, তারা তাদের নিজেদের বাহিনী তৈরি, মানে বাহিনী চালানোর জন্য তাদের অস্ত্রের ভাণ্ডার বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রাখে। এখন এই দেশে যদি আপনি সাঁড়াশি অভিযান চালান, বিভিন্ন উপজেলা পর্যায়ে যদি সাঁড়াশি অভিযান চালান, তাহলে তথাকথিত রাজনীতি যারা করে, এই রাজনীতির নেতা কর্মী ক্যাডার, এদের বাড়ি কিংবা বিভিন্ন আস্তানায় যদি অভিযান চালানো যায়, তাহলে এরকম ট্রাক অস্ত্র আমার মনে হয় উদ্ধার করা সম্ভব। 2024 5ই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে। দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন। ইতিমধ্যে শেখ হাসিনা গত 10 দিনের মধ্যে দলটির 1 ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে 2 দফা মুখোমুখি বৈঠক করেছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশের দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, মোটা দাগে 2টি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে। একটি হলো অগণতান্ত্রিক উপায় নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা। দ্বিতীয়টি হলো গত বছরের 5ই আগস্ট থেকে দলটির বাংলাদেশে থাকা নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন। গত 12ই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে, সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করেন, একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে। এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে। এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি তুলে ধরতে চায়।
যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা HRC এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রেপুটিয়ার্স। এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন। রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী লীগ প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রেপুটিয়ার্সকে। এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রেপুটিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে। ব্রিটিশ এই ল ফার্মটির একজন বিশেষজ্ঞ বলছেন, OHCHR এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে। এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে, যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে। ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে 8 আগস্ট এমন তথ্য শেয়ার করেছে। ডাউটি স্ট্রিট চেম্বার একটি ব্রিটেন ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান যা ফৌজদারি বিচার, পাবলিক আইন, অভিবাসন, কর্মসংস্থান, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার বিষয়ে কাজ করে। তারা বড় বড় মানবাধিকার ইস্যুতে আইনি লড়াই চালিয়ে থাকে এবং তাদের খ্যাতি বেশ সুপরিচিত। ব্রিটিশের চেম্বারের অন্যতম প্রভাবশালী 2 সদস্য স্টিফেন পাউলস কেসি এবং অ্যালেক্স প্রিন্সলি এই আবেদনপত্র পাঠিয়েছেন। স্টিফেন পাউলস কেসি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী, আর অ্যালেক্স প্রিন্সলি আন্তর্জাতিক মানবাধিকার, সমুদ্র আইন, ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয় বিশেষজ্ঞ। তারা শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভাপতি, তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন। এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে, যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগপত্রে অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে। আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল। বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা HRC এর কাছে চিঠি পাঠানো হয়েছে। একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে। সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে। দ্বিতীয় ধাপে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লবিং করছে। এগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ বা HRW, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা FIDS এর মধ্যে জাতিসংঘের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন পীড়নের বিষয়ে নালিশ করেছে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে সবশেষ ধাপে দলটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC-তে অভিযোগ দায়েরের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাহায্য চাইবে। একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি ICC-তে কোনো মামলা দায়ের করতে পারে না। ICC ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নেয়, রাষ্ট্র বা সংগঠনের বিরুদ্ধে নয়। তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এর নেতাকর্মীদের উপর দমন-পীড়ন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলে প্রমাণ করতে পারে, তাহলে ভুক্তভোগী ব্যক্তিরা বা তাদের পক্ষে মানবাধিকার সংস্থাগুলো ICC প্রসিকিউটরের কাছে তথ্য বা অভিযোগ জমা দিতে পারে। প্রসিকিউটর সেই তথ্যের ভিত্তিতে একটি প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন শুরু করতে পারেন এবং যদি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত শুরু করতে পারেন। এক্ষেত্রে আওয়ামী লীগ গত বছরের জুলাই থেকে পুলিশ হত্যা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরতে চায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা UPR প্রক্রিয়ায় বিষয়টি অন্তর্ভুক্তির জন্য দলটি জোর চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে শক্তিশালী বয়ান নিয়ে মহাজনরা জনগণ সাড়াও দিচ্ছেন। ইতিমধ্যে আলোচনার প্রাণ কেন্দ্রে চলে গেছে আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা, তাদের ভোট কাকে দেবেন বা তাদের প্রার্থী কে হবেন, অথবা তারা কত শতাংশ ভোট পাবে এবং তাদের অবস্থান কেমন হবে। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনার প্রাণ কেন্দ্রে চলে গেছে তখনই বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু আলোচিত মুখ দেবদূত হয়ে অলরেডি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বলা চলে মাসুদ কামাল, এরপরে পান্না সাহেব,
এবং আনিস আলমগীর এবং আবু শহীদ আলম খান, এরকম বেশ কিছু ভদ্রলোক, আমি নিয়মিত তাদের টকশোগুলো দেখি, তাদের খবরাখবরগুলো দেখি। তারা যেখানে কথা বলেন না কেন, যে কোনো প্ল্যাটফর্মে কথা বললেই জনগণের একটা আলাদা উপস্থিতি, জনগণের একটা চাহিদা, মানে জনগণের একটা মনের খোরাক সেখানে তারা দিতে পারেন। আজকাল বাংলাদেশের জনগণ টিভি সিরিয়াল দেখে, নাটক দেখে সময় নষ্ট করে না, এরকম গুণীজনদের কথা শুনে তাদের টাইম পাস করার চেষ্টা করে। আপনি দেখবেন যে তাদের ইউটিউব চ্যানেল এবং একই সাথে বিভিন্ন টক শোতে তারা যখন কথা বলছে, সেখানে মানুষের একটা উপরে পড়া ভিড়, এভাবে এত ভিড় করে তারা যে এগুলো কোনো টিভি সিরিয়াল বা কোনো নাটকও দেখা যায় না। মানে তাদের একটা দর্শক প্রিয়তা রয়েছে। এখন এই দর্শক প্রিয় ব্যক্তিরাই আমার খুব পছন্দের, এবং একই সাথে এই ব্যক্তিগুলি প্রশ্ন তুলেছে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগের অবস্থান কি হবে, সেই ইলেকশনে কারা কারা অংশগ্রহণ করবে, কে কত % ভোট পাবে, তারই একটা হিসাব নিকাশ নিয়ে এই ব্যক্তিগুলো কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। বলা চলে আওয়ামী লীগের পক্ষে একটা সরগরম তারা তৈরি করার চেষ্টা করছে। একই সাথে আমি এটাও অনুমান করি যে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পক্ষে তারা বলছে, বাস্তবিক প্রেক্ষাপটে এটা আওয়ামী লীগের পক্ষে বলা নয়। আমি মনে করি যে এটা একটা মানুষের বাক স্বাধীনতার পক্ষে বলা, একটা মানুষের অধিকারের পক্ষে বলা। কেমন করে? আপনি একটা দলের সবাইকে খারাপ বলতে পারেন না। সবচেয়ে বড় থিওরি যেটা, দল কখনো অপরাধ করে না, অপরাধ মানুষ করে, ব্যক্তি করে। আজকে দেখেন যে বিএনপির নামে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই যে দখলদারের যে রাজনীতি তাদেরকে দিয়ে করানো হচ্ছে, বাস্তবিক প্রেক্ষাপটে আমি এটাকেও সমর্থন করি না। কেন? যে দল কখনো কোনো অন্যায় করে না। এগুলো যারা করছে তারা নিজেদের পকেট ভারী করার জন্য করছে, নিজের স্বার্থের জন্য করছে। হয়তো দলের একটা বদনাম হয়েছে, এগুলো হতে পারে বা এগুলো হবে, তার জন্য যে পুরো দায়ভার বা পুরো দোষ দলকে নিতে হবে, এইরকম রাজনীতি আমরা বাংলাদেশে চাইনি। আমরা তো সবসময় চেয়েছি যে বাংলাদেশের রাজনীতি একটা শিল্পতে রূপান্তরিত হোক, সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকুক যে আমরা কেমন রাজনীতি জনগণের মাঝে উপহার দিতে পারছি। একই সাথে আমাদের আরেকটা দাবি ছিল যে বাংলাদেশের রাজনীতি শিল্পতে পরিণত হবে এবং সুস্থ রাজনীতি ফিরে আসবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে। এই প্রত্যাশা কিন্তু আমরা সেই দীর্ঘ একটা সময়কাল ধরে চেয়ে আসছি। একই সাথে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসলেন, এদেশের মানুষের কিন্তু আশা প্রত্যাশা ছিল যে এই সরকারের আমলে প্রতিহিংসা হবে না, আপনার প্রতিহিংসার রাজনীতি চলবে না, জনগণের রাজনীতি চলবে, রাজনীতির একটা জঘন্য যে কার্যক্রমের মধ্যে ছিল এখান থেকে উত্তরণ করে শিল্পতে রূপান্তরিত করা যাবে, এইরকম একটা প্রত্যাশা ছিল। হয়তো সেই প্রত্যাশা কোনো একটা অঘটনের কারণে বা কোনো একটা অশুভ শক্তির কারণে এটা তৈরি করা সম্ভব হয়নি। তারপরেও অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন যত আসছে তত কিন্তু প্রসঙ্গটা বেশি হচ্ছে। যে কেমন প্রসঙ্গ? আওয়ামী লীগ সম্পর্কে প্রসঙ্গটা বেশি হচ্ছে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগের অবস্থান কি হবে। আমরা দেখলাম যে মোটা একটা অংশ বা শক্তিশালী একটা অংশ দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগ যাতে ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না। যদি ইলেকশনে অংশগ্রহণ না করতে পারে তাহলে তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি হবে, সুবিধা পাবে, যে তাদের জন্য মাঠটা ফাঁকা হয়ে যাবে, আপনার গোলকি থাকবে না, একটা গোল দিতে পারবে, মানে এরকম একটা সুবিধা কিন্তু তারা নিতে পারবে। আওয়ামী লীগ মাঠে না থাকলে অনেকের জন্য সুবিধা হবে, বিশেষ করে ভোটের মাঠে, ভোটের ক্ষেত্রে। কেননা এখনো যা আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছে, এটাকে টপকিয়ে অন্য কোনো দল মাঠে টিকাটা অনেকটাই মুশকিল হয়ে যাবে, মানে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। হতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গেছে, কিন্তু তাদেরকে কোণঠাসা তো অলরেডি করা হয়ে গেছে। আর এই প্রশ্নগুলোই আজকে বাংলাদেশের যারা সুশীল সমাজ, কুশীলভ এবং এমনকি বুদ্ধিজীবী চিন্তক যারা নিরপেক্ষ রাজনীতি বিশ্লেষণ করেন, তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন তুলছেন যে অন্তর্বর্তী সরকারের তো কোনো এজেন্ডা থাকতে পারে না, তাহলে অন্তর্বর্তী সরকার কেন কারো বাক স্বাধীনতা বা কারো মুখ চেপে ধরার চেষ্টা করছেন? এটা তো অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে না। আজকে আমরা দেখলাম যে ডাউটি স্টেট চেম্বার, বিশেষ করে এটা হচ্ছে লন্ডনের একটা খুবই আইনি সংস্থা, তারাও কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছে। কেন? যে অন্তর্বর্তী সরকার যে দমন পীড়ন এবং মানুষের অধিকার যে হরণ করার যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, মূলত আমি মনে করি না যে অন্তর্বর্তী সরকার এটা করতে চায়, তাদেরকে করানোর একটা চেষ্টা করানো হচ্ছে, মানে কোনো একটা অশুভ শক্তি তাদেরকে গ্রাস করার চেষ্টা করছে। এই কাজগুলোর কারণে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি যাদের কথা বললাম, বিশেষ করে মাসুদ কামাল স্যার, তারপরে মঞ্জুরুল আলম পান্না ভাই, তারপরে আপনার আনিস আলমগীর, তিনি একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক, আবু আলম খান, তিনিও খুবই ভালো কথা বলেন। এই সমস্ত ব্যক্তিরা কিন্তু প্রশ্ন তুলেছে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগের অবস্থাটা কেমন হবে। মানে তাদেরও তো একটা ভোট ব্যাংক রয়েছে। মোটা দাগে আমরা যদি ধরি যে আওয়ামী লীগের সমর্থন মিনিমাম, যদি আমরা বাদ দিয়ে কম বা কাটছাট করে যদি ধরি, সেটা 30% গিয়ে দাঁড়ায়। এখন বাংলাদেশের জনগণ যদি 20 কোটি থাকে আর আওয়ামী লীগের কর্মী সমর্থক যদি 30% থাকে, সেই হিসাবটা যদি আমরা করি, প্রায় 6 কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষে, মানে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক যেটাকে আমরা বলি, যে এই যে 6 কোটি মানুষ, এই 6 কোটি মানুষ ভোট দেবে কাকে? তারা কি বিএনপিতে ভোট দেবে, জামাতকে ভোট দেবে, এনসিপিতে ভোট দেবে, বা কাকে ভোট দেবে? এই প্রশ্নটা কিন্তু আসে। তারপরে এর মধ্যে অনেক মানুষ আছে যারা নৌকা ছাড়া কোথাও ভোট দেয়নি। বিশেষ করে আপনি সেই 71 সন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যে একটা রাজনীতির 55 বছরের যে ইতিহাস রয়েছে, অলরেডি আমরা 12টা ইলেকশন পার করেছি। এমন মানুষ আছে যে 12টা ইলেকশনে 12 বারই নৌকাতে ভোট দিয়েছে। এখন এই মানুষগুলোর জন্য কি হবে? আমি তো শুরুর দিকে আগেই বলেছি যে একটা দলের সবাই অপরাধী হতে পারে না। যদি আপনি তাদেরকে ইলেকশনে
আসতে না দেন বা ইলেকশন করতে না দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হবে, কিন্তু পরবর্তীতে যে বিপদটা আসবে দেশের ওপর বা জনগণের ওপর আসবে সেটা কি সামাল দেওয়ার শক্তি সামর্থ্য আছে কিনা, এই বিষয়টা কিন্তু ভাবা উচিত। যে আপনি কাউকে আটকে রাখলেন বা থামিয়ে রাখার চেষ্টা করলেন, রাখার পরে তাদের পক্ষ থেকে যে একটা চাপ আসবে এই চাপটা সামাল দিতে পারবেন কিনা এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। সুতরাং এই যে একটা বিশাল সংখ্যক মানুষের অধিকার হরণ করা, ভোট দেওয়া কিন্তু একটা মানুষের নাগরিক অধিকার। আমরা বিশেষ করে যদিও দাবি তুলে আসছি 14, 18, 24-এর যে 3টা ইলেকশন, এই ইলেকশনটা নিরপেক্ষ হয়নি, অবাধ হয়নি, মানে এরকম একটা কিন্তু জোরালো দাবি কিন্তু আছে বাংলাদেশের মানুষের মাঝে। এখন আমাদের প্রক্রিয়ার যে চলছে, যে সিস্টেমে আমরা চলছি, আবার যদি সেই 14, 18 এবং 24-এর মতো একটা নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে জনগণের যে কাঙ্ক্ষিত মানের প্রত্যাশা পূরণ হবে না, সেদিকে কিন্তু আমরা বুঝতে পারছি। এখন যারা আজকে ক্ষমতার প্রাণ কেন্দ্রে বসে আছে বা দায়িত্বে বসে আছে, এখন তারা যদি মনে করে যে আওয়ামী লীগ 3টা ইলেকশন করতে দেয়নি, তাহলে আমরাও তাদেরকে 3টা ইলেকশন করতে দেবো না বা বাদ দিয়ে রাখবো। এখন বিষয়টা হচ্ছে তারা করতে দেয় ঠিক আছে, কিন্তু তাই বলে কি আপনিও করতে দেবেন না? মানে একটা কিন্তু কবিতা আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ওই রাজার একটা ছেলেকে কুকুর কামড় দিয়েছে, তো রাজা এসে বললো যে তোমাকে কুকুর কামড় দিয়েছে, তুমি কুকুরকে তো একটা কামড় দিতে পারতে, তাহলে সমান সমান হয়ে যেত। তো বাচ্চাটা বললো যে না, কুকুরকে তো কামড় দেওয়া যায় না। বাট আমরা জানি যে আওয়ামী লীগ ভুল করেছে, 14, 18 এবং 24-এ 3টা ইলেকশন মানে বাজেভাবে করেছে, রাতে করেছে, আমি দাবির ইলেকশন করেছে। তাই বলে কি অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়াতে হাঁটবে, মানে সেই দিকে চলবে যে কাউকে নির্বাচনে আসতে দেবে না বা কারো মুখ চেপে ধরবে, এরকম পরিস্থিতি কি তারা তৈরি করতে চাচ্ছে কিনা, এরকম একটা বিষয় আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে। তাহলে এই শেখ হাসিনার জামানা এবং অন্তর্বর্তী সরকারের জামানার মধ্যে আমরা বিন্দু পরিমাণ তো পার্থক্য খুঁজে পাই না। এই সরকার তো বসেছে মানুষের কল্যাণে, এই সরকার তো বসেছে মানুষকে তার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া। বাট অন্তর্বর্তী সরকার যদি সেই প্রসেসটাই ফলো করে তাহলে আমরা তো রাজনীতির উত্তরণটা দেখছি না। আমরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা নতুন মাত্রার রাজনীতি যোগ করা, যে রাজনীতিটা গত 55 বছরে চালু হয়নি, যে রাজনীতির প্রক্রিয়াটা আমাদের স্বাধীনতার পরবর্তী সময় চালু হয়নি, সেই দিকে তো আমরা ধাবিত হওয়ার চেষ্টা করছি। বাট সেটা যদি আমরা নাই করতে পারি তাহলে এই যে বারবার গণ আন্দোলন হবে, বারবার অভ্যুত্থান হবে, বারবার আমাদের ভাইয়েরা প্রাণ দেবে, রাজপথে দাঁড়াবে, আপনার রাজপথটা রক্তে রঞ্জিত হয়ে যাবে, তারপরে আপনার আকাশে বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে পড়বে, এগুলো তো বারবার আসবে, তাই না? বাট অন্তর্বর্তী সরকারকে এই প্রসেসটা চেঞ্জ করতে হবে। কে বা কারা যেন অন্তর্বর্তী সরকারকে বুদ্ধি দিয়েছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, এদেরকে এই নির্বাচন থেকে দূরে রাখা, মানে এটা কোনো সলিউশন হতে পারে না একটা জাতির জন্য। এটা কোনো সলিউশন না, এই সলিউশনটাকে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা জাতির জন্য সলিউশন তখনই হবে যে সেখানে সর্বদলীয় দলগুলো অংশগ্রহণ করবে, অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের ভোট দিয়ে নিজেদের নেতা নির্বাচিত করতে পারবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় গণতন্ত্র, এর চাইতে বড় গণতন্ত্র হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে এই চিন্তা করতে হবে যে আমি শুধু বিএনপির সরকার না, আমি শুধু জামাতের সরকার না, আমি শুধু এনসিপির সরকার না, এদেশে 18 কোটি 20 কোটি জনগণ যারাই আছে, সেখানে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, হিন্দু থাকতে পারে, মুসলিম থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, সাঁওতাল থাকতে পারে, হাজং থাকতে পারে, মারমা থাকতে পারে, চাকমা থাকতে পারে, গারো থাকতে পারে, যত প্রকার জাতি থাকুক না কেন, দল থাকুক না কেন, সবারই সরকার হতে হবে। এবং সেই সরকারের উপর থেকে জনগণের আইন প্রতিষ্ঠা করাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যদি অন্তর্বর্তী সরকার এই প্রসেসটার মধ্যে দিয়ে যায় তাহলে অবশ্যই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, বিএনপি, জামাত, এনসিপি সবাইকে নির্বাচনে আনার নীতিগত দায়িত্ব অন্তর্বর্তী সরকারই পড়ে যায়। এছাড়া গণতন্ত্র উত্তরণের আমরা কোনো উপায় এবং পথ অন্তত দেখছি না। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু জেনেছেন। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।